ভোট দেওয়ার কারণে তাদের উপরে এখনো ধর্ষণ হয়, তাদেরকে তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং এটা হয়েছে নোয়াখালীতে হয়েছে না, নারীর উপরে দাঁড়িপাল্লা মার্কাই ছিল না। হ্যাঁ, সুতরাং যেটা আর ওইটাও একটা 11 দলীয় জোটের পক্ষে ওটাও মিথ্যা তথ্য, ওইটাও মিথ্যা তথ্য, সবই মিথ্যা ভাই। আমি আমার একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই, আমি 21 আর 53টা একটু ক্লিয়ার করে আমি মেনে নিতাম। একই তর্ক সব টিভিতে ভালো লাগে না, তো আমি আপনাকে সব জায়গায় একই তর্ক ভালো লাগে না। আপনি আমাকে কনভিন্স করে দেন, হয় 21 মেনে নেন অথবা আমি 53 মেনে নেই। আপনি আমাকে যুক্তিটা দিয়ে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলতেছি যে আপনি যেভাবে একটা এত বড় একটা ইলেকশনের পক্ষে, ভাই আপনার সঙ্গে তো আমার বলের আপনি কি ইলেকশন হলো, আমরা কি নির্যাতনের আজকে এখনো প্রতিনিয়ত আমাদের ঘরে বাড়িতে নারীদের শুনে না, প্লিজ আপনার সঙ্গে নারীদের শত্রুতা নাই, কিন্তু শত্রুতা না। আমি বলছি আমি আপনি শুধু 53 আমাকে বুঝিয়ে দেন, আমি মেনে নিব। আপনি প্রতি জায়গায় একই কথা বলবেন, একই তর্ক, এটা ভালো লাগে। আমি তো আপনার সময় কথা বলি না, আপনি এখন তো ওকে থ্যাংক ইউ, চুপ, থ্যাংক ইউ বলেন। আমি বলি, এরপর আপনি বলবেন, এটাই তো টক শোর একটা নিয়ম। বলেন, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে আপনি রফিকুল ইসলাম খানের, তারপরে আমি ব্লেম মিথ্যা করলে সেটা আপনি অনেকগুলো ব্লেম, আপনি মিথ্যা ব্লেম হলে সেটা জবাব দেন। আপনি মিথ্যা শব্দ কিন্তু বলি না, আপনি এটা শিষ্টাচার বলি। আমি যে আপনি অসত্যটা বলছি, আমি যে আমাদের আমির জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলছি, আমি যে তথ্য দিয়েছি আপনি তথ্য খণ্ডাতে পারছেন না। আপনি রেগে গিয়ে আপনি যা খুশি তাই বলছেন, এবং আমার দলীয় পরিচয় আসতে হবে। আমি দলীয় পরিচয় আসবো না, কোন পরিচয় আসবো সেটা তো আমার আইডেন্টিটি আমি বুঝবো। আমার আইডেন্টিটি আপনি দিয়ে না, আপনাকে জামাতকে নিয়ে কথা বলতে হলে আপনাকে দলের পরিচয় আসে। ও দলের পরিচয় না নিয়ে জামাতের সমালোচনা কেউ করতে পারবে না, এটা আইন করলেন আপনি। এটা তো আওয়ামী লীগ করত। না, আপনি তো গোল বলছেন কায়দা, তারপরে দিয়ে আপনি জামাতের দলীয় পরিচয় ছাড়া জামাতের সমালোচনা করা যাবে না। আমি তো বলতেছি আপনি সব বলতেছেন দলের বিরুদ্ধে। আপনি কি আমাকে এটা বলে দিচ্ছেন যে জামাতের সমালোচনা করতে হলে দলীয় পরিচয় লাগবে, এছাড়া করা যাবে না? যে আপনি তো আজকে বিএনপির ক্রিটিক করতে পারতেন, বিএনপির ক্রিটিক যেখানে করার প্রশ্নটা অবশ্যই করতে পারতেন। আপনি কেন বিএনপি কেন শুরুতে যখন মামলা নিয়ে হয়েছে, দুর্বল মামলা, শত শত আসামি দেওয়া, বিনা দোষে আসামি দেওয়া, সেখানে কি বিএনপির ক্রিটিক করি নাই? তখন তো আপনার ভালো লেগেছে, সেখানে তো বিএনপি মামলাগুলো দিয়েছে, সেই ক্রিটিক বিএনপির আমি করেছি, তখন কি আপনার ভালো লাগেনি? বিএনপির ক্রিটিক করলে আপনার ভালো লাগবে, জামাতের ক্রিটিক করলে আপনার শর্ত দিয়ে দিবেন, যে শর্ত দিয়ে দিবেন, মানে আপনি তথ্য দিবেন, ভুল তথ্য দিলে কারেকশন করে দিব। কোথায় ভদ্রলোক হিসেবে, শিক্ষিত লোক হিসেবে মেনে নিবেন যে হ্যাঁ আমার এই তথ্যটা ভুল হয়ে থাকতে পারে, আমি চেক করে দেখব। আপনি এটুকু অন্তত কথা দেন, আপনি চেক করে দেখবেন, এবং যদি আমার দেওয়া তথ্য সঠিক হয় ভবিষ্যতে অন্তত কারেকশন করে আমি সেটুকু সচ্চা হতে পারি। সরি, আমি আপনার তথ্য নিয়ে, কিন্তু আমার কষ্টটা লেগেছে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ব্লেম দিচ্ছেন, আবার আপনি দিতে গিয়ে দলের প্রধানকে নিয়ে আসছেন। আপনি আমাদের দলের প্রধানকে নিয়ে আসছেন। ঠান্ডা মাথায়, যে জায়গায় ঠান্ডা মাথায় আপনি শুনেন, পোস্টাল ভোটে বাইরের ভিডিও প্রচার হয় নাই, জাকির ভাই হয় নাই, হাসান জাকির ভাই হয় নাই, তাহলে এটা নিয়ে বিতর্ক ওঠে নাই, সন্দেহ তৈরি হয় নাই। এখন অনেক ভিডিও আপনারা পোস্টাল ভোটের কি একটা ভিডিও দেখাতে পেরেছেন যে বিএনপির নেতারা ভাগাভাগি করে নিয়েছে, জামাতের নেতারা ভাগাভাগি করেছে? সেই ভিডিও তো ভাইরাল হয়েছে ভাই। এখন হলে সেটাকে আমরা বলতে পারবো না। বলছেন তো সাদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে, কৌশলের ভিডিও ভাইরাল হয়েছে, সেটা বলছেন তো, নারী নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, একটা দলের সব হওয়ার পরে ওগুলো আপনারা দেখান। মাত্র ইলেকশন গেল, আমরা এতগুলো কষ্ট সহকারে মেনে নিয়ে যখন গণতন্ত্র উত্তরণের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমাদেরকে এজ এ পার্টি হিসেবে তো আপনি আঘাত করতে পারেন না, এই রাইট আপনার নাই। আপনি কেন সেটা করবেন? আপনি আমাদেরকে ব্লেম দিচ্ছেন, আমাদেরকে কথা বলছেন। আমাদের নারী কর্মীদের উপর আজকে সারা দেশে কি নির্যাতন হচ্ছে? আপনারা তো নারীদের ব্যাপারে আসলে খুবই সহনশীল হয়ে যান, কিন্তু আজকে জানেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে সারা দেশে নারীদেরকে কি অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আজকে সেগুলো পত্রিকায় আসছে। সুতরাং আমাদের বক্তব্য যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ চাই, কিন্তু তার মানে এই না যে বিএনপি যা ইচ্ছে তাই করে যাবে, তাদের 2/3 মেজরিটি বলে তারা আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সব করবে, দলীয় লোককে নিয়োগ দিয়ে দেবে, তারপরে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক অভিযোগ, কালো টাকার অভিযোগ, দমন নিপীড়নের অভিযোগ সব থাকার পরেও তারা তাদের মতো পার পেয়ে যাবে, এটা না। বরং আমরা গণতন্ত্র উত্তরণে, আমরা দেশের কল্যাণে তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই, আমরা এগিয়ে যেতে। জি, আপনার বক্তব্য শুনলাম, স্পষ্ট করে আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। যে কথাগুলো বলছিলেন আপনি সেই বক্তব্য এবার দিতে পারেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে চাই। ওকে, আমি সংক্ষেপে দুইটা কথাই শুধু বলবো। মানে ভাইয়ের রেগে যাওয়া ধারণা দেয় যে আমি যে অভিযোগটা করেছি সেটা একেবারে মিথ্যা না। অন্তত দুইটা বিষয়ে আমি চ্যালেঞ্জ নিয়েই বলছি। একটা হচ্ছে 21 আর 53 যে বিভ্রাট, আমি পত্রিকার রেফারেন্স উল্লেখ করে, ভোট এখন তো ওপেন, এটা ওয়েবসাইটে আছে, বাসসের ওয়েবসাইটে পুরা ভোটটা আছে। আপনার রিউমারের স্ক্যানারের কথা বললাম,
জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট বললাম, সংখ্যা তথ্য সহ সব বলে দিলাম যে 5,000-এর কম ব্যবধানে হার জিত হয়েছে 21টায়, যেটাকে ওনারা 53 বলে প্রচার করছেন। এটা তো প্রমাণ করা খুব কঠিন কিছু না, এটা তো ওয়েবসাইট আছে, সব জায়গায় আছে। যদি কোনোভাবে তারা প্রমাণ করতে পারেন যে 5,000 ব্যবধানে জয় পরাজয় 53টা হয়েছে, আমি মেনে নিব সেটা, এবং দুঃখ প্রকাশ করে মেনে নিব। না, সেটা কি হবে তাহলে? দুঃখ প্রকাশ করে মেনে নিব আপনার তথ্য। আর যদি 21টা হয়, 53 না, আমিরে জামাত 53টা না ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সেটা বলেছি, চাই বললাম কেন একটা ইস্যু, ইলেকশনের বিষয়ে কিন্তু তদন্ত চলছে। দুই হইল ইলেকশনে কি পরিমাণ এখানে সমস্যা হয়েছে সেগুলো তদন্ত চলছে। এই সংখ্যাটা হয় ওনাদের 21-এ নামতে হবে, এবং ওনারা 5টায় হেরেছে মাত্র, বিএনপি হেরেছে 12টায়, এই সংখ্যাটা মেনে নিয়েই কথা বলতে হবে। আর না হলে তাদেরটা তাদের প্রমাণ করে, আমি মেনে নিব তাদেরটা। আমি তো বলছি না যে স্টিক করে যে আমি যেটা বলছি এটাই তাদের মানতে হবে। তাইলে তারা যেই পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানটা আমাকে দেখিয়ে দেখ, সত্য হলো ওটা আমি মেনে নিয়ে ওই কথাটাই সামনে বলবো, তাদের পক্ষে কথা বলবো। এক, দেশের নাগরিক হিসেবে, সংবাদ মাধ্যমে কথা বলতে আসা একজন লোক হিসেবে এইটা বলার অধিকারও আমার আছে, এবং অন্য কেউ মিথ্যা তথ্য দিলে সেটা ধরিয়ে দেওয়ার অধিকারও আমার আছে। এক। দুই হলো, প্রথম আলোয় যে রিপোর্ট করেছে 16 জেলায় হামলার অভিযোগ জামাতের, খোঁজ নিয়ে যা জানা গেল, ওয়েবসাইটে আছে, যান গিয়ে এটার প্রতিবাদ করেছেন যে ওরা মিথ্যা তথ্য দিয়েছে, প্রতিবাদ করেছেন। এখন প্রতিবাদ করবেন না, আমরা সেটা রেফারেন্স দিয়ে কথা বললে আপনি সেটাও মানবেন না, আবার উল্টা রেগে যাবেন, সহ্য করবেন না, কি করবেন? একটা দলের বিরুদ্ধে বলতে পারবো না, কেন দলকে কেন অভিযোগ করতে পারবো না? অফিস খোলা নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপির প্রশ্রয় না পেলে এটা খুলে কিভাবে। তো ঠিক একই কথাই তো প্রযোজ্য জামায়াত ইসলামের বেলায়, যে জামায়াত ইসলাম এবং এনসিপির প্রশ্রয় না পেলেই বা খুলে কিভাবে। উভয় পক্ষেরই এক এক জায়গায় এক একজনের হয়তো প্রশ্রয় আছে, তা না হলে যেখানে আওয়ামী লীগ অফিস খুলছে, এটা তো এখনো বেআইনি। সরকারি নিষেধাজ্ঞা আছে তো এই দলের দলীয় কার্যক্রম চালানোর ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত সরকার এই নির্বাহী আদেশটা উজ্জ্বল না করে ততক্ষণ পর্যন্ত এটা নিষিদ্ধ, কার্যকর নিষিদ্ধ। তাহলে এই যে এনসিপি, জামায়াত, বিএনপি সবাইকেই তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে। জামায়াত বা এনসিপির কোথাও কি আপনি দেখেছেন যে যেখানে আওয়ামী লীগ এরকম অফিস খুলেছে সেটা প্রতিবাদ করতে বা দাঁড়াতে? তারা তো কত জায়গায় জড়ো হয়ে পড়ে, কত জায়গায় তো ডাক দিয়ে নেমে পড়ে, একটাও তো ডাক দিয়ে নেমে পড়তে দেখলাম না। কারণ হচ্ছে এই নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যে যেখানে পেরেছে সেখানে তাদের আনুকূল্য চেয়েছে। জামাতের সাবেক নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো প্রকাশ্যেই বলেছেন যে মুজিব ভাই তো এখানে নাই, সে থাকলে আবার তারে দিও, এইবার আমারে দাও, তোমরা আমার সঙ্গে থাকো, এবং পরে তাদের সমঝোতা হয়েছে, সেই খবরও চাউর হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগের এই যে অফিস খোলার সাহসটা পাওয়া, সেই সাহস সব দলই কমপক্ষে জুগিয়েছে তাদের ভোট পাওয়ার জন্য, তবে এটা বেআইনি। এবার ডক্টর রেজাউল করিমের বক্তব্য আমরা জানতে পারবো। এবার আসি আমি যে 6 জন প্রশাসক নিয়োগ নিয়ে। মাত্র 1 সপ্তাহ হয় নাই সরকার দায়িত্ব নিয়েছে, তারা নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, মাত্র একটা জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিশ্চয়ই করবে এবং করতেই হবে, না করাটা অন্যায় হবে দীর্ঘদিন ঝুলিয়ে রাখাটা। কিন্তু সেটা যেদিনই হোক, না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাশা কী ছিল? তাদের খুব লেগেছে যে তাদের পছন্দের যাদের যেখানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ভিসি, এই প্রশাসক বা বিভিন্ন জায়গায় যে নিয়োগ হয়েছে সেগুলো এইভাবেই থাকবে, চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, সচিব হয়েছে, সব এইভাবেই থাকবে। জামায়াত যদি নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করতো, তাহলে কি বিএনপির পছন্দের লোক যাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে সেটা ওইভাবে থাকতো? এখন হয়তো তারা হয় নাই বলে বলতে পারতো হ্যাঁ আমরা রাখতাম। তো বাস্তবতা হচ্ছে যারা সরকারে থাকবে তাদেরকে তাদের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে, সরকারের উন্নয়ন কর্মসূচি সফল করতে হলে যাকে দিয়ে কাজটা ইমপ্লিমেন্ট করাবেন সেই লোকটা একই সঙ্গে সরকারের বিশ্বাসভাজন হতে হবে, যোগ্য হতে হবে, এবং সরকারের পলিসিটা কি, সরকারের রাজনীতিটা কি, তার টার্গেট কি, এগুলো বুঝতে হবে এবং ধারণ করতে হবে। সেটা না হলে হয় না। পৃথিবীর এমন কোনো দেশ নাই, কোথাও পাবেন না যে যেখানে একটা সরকার আসলে তারা যাদের দিয়ে কাজ করাতে পারবেন বলে মনে করেন তাদেরকেই নিয়োগ দেন, এর বাইরের লোক রাখে না। এরা তো আর ওইরকম সরকারি কর্মকর্তা না যে চাকরিচ্যুত করা অন্যায় হয়েছে, কিংবা এরা নির্বাচিত প্রতিনিধিও না যে তাদের সরানোটা বেআইনি হয়েছে বা উদ্দেশ্যমূলক হয়েছে। তারা চুক্তিভিত্তিক নিয়োগে প্রশাসক নিয়োগ ছিল। সরকার এখন তারা
যাদের দিয়ে সুন্দর মতো চালাতে পারবে মনে করবে তাদেরকে দিবে, এবং সেই ক্ষেত্রে যাদের দিয়েছে এরা প্রত্যেকেই যোগ্য এবং অভিজ্ঞ। আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণে দিয়েছে, তিনি আগেই ডেপুটি মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন, এবং তার নেতৃত্বের প্রতি আস্থা অনেক মানুষের আছে। উত্তরে যাকে দিয়েছে তিনি জামাতে আমিরের সঙ্গে নির্বাচন করেছেন এবং জামাতে আমির জিতেছেন শেষ পর্যন্ত, কিন্তু ঘাম ছুটিয়ে দিয়েছে, এরকম জনপ্রিয় নেতা। এবং আকাশে বাতাসে চাউর আছে যে কিছু কিছু আসনে নাকি বিশেষ সমঝোতায় জয় পরাজয় হয়েছে, তার মধ্যে একটা জামাতের আমিরের এইটা নিয়ে সত্য মিথ্যা জানি না, এই চাউরটা বাইরে আছে। তার মানে ওই রকম জনপ্রিয় যোগ্য একজন নেতা তাকে দিয়েছে, যদি তিনি খারাপ করেন তাকে আবার সরিয়ে দেবে, আর এর মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। খুলনায় যাকে দিয়েছে তিনিও পরীক্ষিত নেতা, আগে দায়িত্ব পালন করা এবং বারবার নির্বাচিত করা জনপ্রিয় নেতা, সব জায়গায় এটা দেখিয়ে দিয়েছে। এখন আপনি হাতে গিটার নেবেন, গিটারটায় সুরটা কখন উঠবে, যিনি বাজাবেন এবং গিটার দুইটাই মানে দক্ষ হইতে হবে, দুইজনেরই পারতে হবে। যিনি সুর তুলবেন তার সুর তুলতে পারতে হবে, আবার গিটারের তার ছেঁড়া থাকলে ছেঁড়া তারে কিন্তু সুর উঠবে না। সুতরাং সরকার বা যে কোনো প্রতিষ্ঠান যারা চালাবেন, যিনি মানে সরকারে আছেন এবং যাকে দিয়ে তা চালাবেন, এটার মধ্যে একটা টিউনিং লাগবে না? এখন এই টিউনিংকে ওইখানে জামাতের একজন নেতাকে বসিয়ে দিলে হতো, প্রতিটা আওয়ামী লীগের কাউকে বসিয়ে দিলে হবে, অন্য কাউকে ধরে এনে বসিয়ে কোত্থেকে বসাবে? কাউকে না কাউকে বসাতে হবে যে সরকারের পলিসিটা বোঝে এবং ওন করে। এখন বিএনপি নেতাদের দিলে এটা দোষের হয়ে গেল। নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে তো বিএনপি বা জামাত বা এনসিপি কোনো না কোনো নেতাই হয়তো এখানে অধিষ্ঠিত হবেন, তিনি তো রাজনৈতিক নেতাই হবেন। রাজনৈতিক নেতা হলেই সব গেল হয়ে যায়, তা তো হয় না। এই বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটি যেটি এনসিপি নেতার বক্তব্য ছিল যে ভয়ে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না, কি শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকার। এইসব কথা বলেন তো, বিএনপি 212টা আসন পেয়েছে, আরো 3টা আসন তাদের হাতের মধ্যে এসে আছে। 2টা চিটাগাংয়ের তো বিজয়ী হয়েই আছে, আদালতের রায়ের কারণে ফলাফল ঘোষণা হয় নাই, বিজয়ী হয়ে আছে। তার 12 আর 2টা 14টা। আর শেরপুরের যেটা একজন নেতা মারা যাওয়ার কারণে হয় নাই, সেখানে বিএনপি তো এমনিতেই স্ট্রং। সুতরাং এটা পার্সেন্টেজের ভোটে যেই ভোট, বাংলাদেশে তো 50% উপরে ভোট পায় না সাধারণত কেউ, সেখানে বিএনপি এককভাবে 51% ভোট পেয়েছে। এই 3টা যোগ হইলে 53% হয়তো রিচ করে যাবে। তো সেই রকম দল যারা একাই 2/3 মেজরিটি পাওয়া দল, তারা আবার সরকারে আছে। মানুষ তো সাধারণত এদেশের মানুষ হয় কি, যারা সরকারে থাকে তাদের প্রতি অনেকে একটু মনে করে যে তারা সরকারে থাকলে তাদের পক্ষের নেতাকে নির্বাচিত করলে উন্নয়ন কাজ, দান অনুদান বা বিভিন্ন বিষয়ে কাজ করা তার জন্য সহজ হবে এবং ভালো হবে। ফলে ভোটারদের একটা ঝোঁক ওই দিকে থাকে। আবার সরকার যখন পড়তির দিকে তারা আনপপুলার হয়ে যায়, তখন আবার সেটা অন্যদিকে অনেক সময় যায়। এটা সাধারণ রীতি, এর ব্যতিক্রমও ঘটে। কিন্তু সেইখানে 2/3 মেজরিটি পাওয়া একটা দল, 51%-এর উপরে ভোট পাওয়া একটা দল, তাদের নাকি ক্ষমতায় বসে এখন ভয় পাইতে হবে ওই এনসিপিদের, যারা জামাতের উপর ভরনা করলে একটাও জামানত রক্ষা করতে পারতো না তাদেরকে। তাদের তো সাংগঠনিক ভিত্তিই নাই। তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে তাদের একটা ইমেজ আসছে এবং তরুণ, তাদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু এটা তো বাস্তবতা যে তাদের সাংগঠনিক ভিত্তি নাই। সাংগঠনিক ভিত্তি নাই বলে তারা বিএনপি আওয়ামী লীগ দুই দিকে দর কষাকষি করেছে, যেখানে শেষ পর্যন্ত সুবিধা পেয়েছে মনে করেছে সেখানে তারা জোট করেছে, এবং জামায়াতের সাংগঠনিক বলে বলিয়ান হয়ে তারা নির্বাচন করে আজকে এমপি হয়ে আসছে। এইটা হলো তাদের বাস্তবতা। এই কথা যদি জামাতের কোনো নেতা যারা যেখানে জিতেছেন বা স্ট্রং, তারা বললেও তবু একটা মানায় যে হ্যাঁ ওনরা আগের থেকে অনেক ভালো করেছে, ওনরা এটা বলতেই পারেন। কিন্তু এনসিপির নেতাদের মুখে আগ বাড়ায় এই কথা আসাটা খুবই হাস্যকর না? তাদেরকে ভয় পাইতে হবে বিএনপির। গণতন্ত্রের উত্তরণ চেয়েছিল মানুষ, একটা নির্বাচনের জন্য উন্মুখ ছিল। নো ডাউট এবারের ইলেকশন ছিল খুবই উৎসব মুখর। এইবারের জনগণের যেই প্রত্যাশা ছিল এবং মানুষ সেই প্রত্যাশার আলোকে তারা ভোট কেন্দ্রে গিয়েছিল। কিন্তু এই নির্বাচনে যেই প্রথম হচ্ছে যে বিএনপি যে তাদের 2/3 মেজরিটি তারা যেটা পেয়েছে, এখানে প্রথম দেখতে হবে যে ভোটের ব্যবধানটা কত। বিএনপি এবং বিরোধী দল তাদের দুই জোটের ভোটের ব্যবধান হচ্ছে 2.7, অর্থাৎ 35-53 লক্ষ ভোটের মাত্র ব্যবধান। সুতরাং জনসমর্থনের দিক থেকে এই সরকার তাদের আসনের পার্থক্য অনেক হইতে পারে, কিন্তু জনসমর্থন নিয়ে করেছে। এই ভোটে তারা আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। এই ইলেকশনে তারা তাদের দমন নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে এবং প্রশাসনের এক শ্রেণীর সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত। এই অভিযোগগুলো কি আসলে এই অভিযোগগুলো আমরা দিয়েছি অলরেডি। নির্বাচন কমিশনে অনেকগুলো কিন্তু আমরা মামলা দায়ের করেছি, কিন্তু
আজকের সুজনেরও তিনি বলেছেন, বদিউল আলম সাহেব, যে নির্বাচনের অনেকগুলো ডিসপুট থাকার পরে, অনেকগুলো অভিযোগ থাকার পরে সরকার যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে ফেললো, সরকার তড়িঘড়ি করে যেভাবে মানে তার ক্ষমতা সামনের দিকে অগ্রসর করবার জন্য যেভাবে অগ্রসর হলো, এবং সর্বশেষ আজকে যেটা বলছেন সেটি হচ্ছে যে দলীয় লোক বসাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দলের যিনি, তাকে বসাতে হবে। সিটি কর্পোরেশনে তো এখানে তার দলের প্রশাসক বসাতে পারতো সরকার, কিন্তু সেখানে সেটি না করে একবারে ডিরেক্ট দলীয় কর্মীদেরকে নিয়ে সেখানে বসিয়ে দেওয়া হলো। প্রশ্ন এখানেই, দলীয় লোক বসবে, নো ডাউট, সরকার চালাতে হলে দলকে দিয়েই তার আদর্শের, তার অনুসারী, তাদেরকে দিয়ে সরকার পরিচালনা করবে। আমাদের বক্তব্য তো সেটা না। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার কিন্তু এখানে বিগত দিনে প্রশাসক যে পর্যায়ে বসিয়েছেন সেভাবে বসাতে পারতেন। এরপরে যেটি করা হয়েছে, যেটি শান্ত ভাই বললেন, উনি আজকে নতুন একটা আজগুবি খবর নিয়ে আসলেন যে আমির জামাতের সাথে সমঝোতার যে ইলেকশন, না, সমঝোতার ইলেকশন বিএনপি সরকারের সাথে করেছে, এবং প্রশাসনের এক শ্রেণীর কালোবাজারি, কালো টাকা, পেশি শক্তি সব কিছুকে কাজে লাগিয়ে সরকার সেটি করেছে। সুতরাং সেটি তো আজকে নির্বাচনের মধ্য দিয়ে তাহলে সেই নির্বাচনের ফলাফলটা আসলে আপনারা কেন মেনে? হ্যাঁ, আমরা এই নির্বাচনের, হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন, যে আমরা এই নির্বাচনের ফলাফলটা মেনে নিয়েছি এই জন্য, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত এখানে যে ধরনের এনার্কি, তারপরে মানুষের বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমরা এই জায়গায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। আমরা আমাদের বিরোধী দলে থেকে অতীতে যেরকম ভূমিকা রাখতে পারে নাই অথবা রাখে নাই, আমরা সেই জায়গাকে না করে বরং আমরা মনে করি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা বিরোধী দলের আসনে আমরা শপথ নিয়েছি, আমরা কি বলে সেই সংবিধান সংস্কারের শপথ আমরা গ্রহণ করেছি। আমরা মনে করছি দেশটাকে তার যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বিরোধী দলের আসনে আমরা বসেছি। আমরা মনে করি যে এই সরকার শেষ সরকার নয়, কারণ এই সরকারের মানুষের যে ভোটের পার্সেন্টেজ, যেটা আমি বলেছি, আমাদেরকে শুধু আসন দিয়ে যদি বিএনপি বিবেচনা না করে, কারণ যে অপরাধগুলো করে সে খুব ভালো করে জানে সে কি করেছে, বিএনপি কি করে ক্ষমতায় আসছে বিএনপি খুব ভালো করে জানে, বিএনপি কোথায় কি পদ্ধতিতে প্রশাসনের সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যুক্ত হয়েছে, কালো টাকা দিয়ে, তারপরে পেশি শক্তি প্রয়োগ করার মাধ্যমে সেগুলো করেছে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ইলেকশনে না থাকার কারণে আমাদের অভিজ্ঞতার একটা অংশ ঘাটতি ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা সেই জায়গায় আমরা হয়তো এই পেশি শক্তির মোকাবেলা যদি আমরা করতে যেতাম তাহলে হয়তো লাশের সংখ্যাটা হয়তো আরও বৃদ্ধি পেত, কিন্তু আমরা সেটা জায়গায় আমরা যাইনি। বরং আমরা এখন মনে করি যে সরকার যদি তার ম্যান্ডেট যেটা পেয়েছে এটাকে যদি শুধুমাত্র তার মেজরিটি মনে করে সে যদি অগ্রসর হতে থাকে, আওয়ামী লীগের অফিস খুলে দিতে থাকে, তারপরে প্রত্যেকটি জায়গায় লোক পরিবর্তন করে দলীয়করণ করতে থাকে, তাহলে বিগত দিনের যে ফ্যাসিবাদী কায়দা এখানে সংগঠিত হয়েছিল, আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গা, এটা কিন্তু বিঘ্নিত হবে। জি, আমরা ডাক্তার শান্ত ভাইয়ের কাছে শুনছিলাম যে বিএনপির না জামায়াতের এনসিপির তারা সেই সমর্থন পাচ্ছে, আওয়ামী লীগের তারা খুলতে সহায়তা করছে, যেটি ডাক্তার না জামাত আমাদের নির্বাচনের দিন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মহানগর দপ্তর সম্পাদক মারা গেছেন। তার বিএনপির অভিযোগ হচ্ছে ওই নেতা কেন্দ্রের ভেতরে গিয়ে দেখেছে যে জামায়াত কেন্দ্রের ভেতরে প্রচার চালাচ্ছে ভোটের, তিনি নিষেধ করেছেন, নিষেধ করাতে সেখানে হাতাহাতি হয়েছে এবং ধাক্কায় তিনি গাছের উপর পড়ে গাছে আঘাত পেয়েছেন, হসপিটালে নিয়ে মারা গেছে। এখন গাছের উপরে পড়ে মরুক আর যাই মরুক, ধাক্কাটা তো জামাত দিয়েছে, খুনটা হয়েছে বিএনপি নেতা, তাদের অভিযোগ। আবার এই নাসির পাটোয়ারিরে আবার ভুয়া বলেছে, অভিযোগ হচ্ছে জামাত এবং এনসিপির। এরকম দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু এটা তুলনামূলকভাবে অনেক কম। তার থেকে বড় কথা হলো একটা মিথ্যাকে বারবার সত্য বলতে, মানে একটা মিথ্যাকে বারবার বলতে বলতে যে সত্য পরিণত করার যে গোয়েবলসীয় যে থিওরি, এই থিওরি যে জামায়াত ইসলাম খুব ভালো মতো রপ্ত করেছে, তার একটা এক্সাম্পল দেই। সেটা হলো শুরুর দিকেই জামাতের পক্ষ থেকে ঠিক এই কথাটা প্রথম বলা হয়েছে যে তাদেরকে জোর করে হারানো হয়েছে এবং তারা অনেক ভালো করেছে নির্বাচনে। তার উদাহরণ কি, 53টা আসনে 5000 ভোটের কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে। এরপর থেকে জামাতের নেতারা এটা আর ভুলতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো প্রথমে 53টা বললো, তাদের নেতারাই কেউ এটাকে 33-এ নামিয়ে এনেছে, আবার কিছুদিন আগে একটা 32-এ নামিয়ে এনেছে। কিছুদিন আগে তাদের একজন নেতার সঙ্গে আমি আরেকটা টেলিভিশনে টকশোতে বসেছিলাম, উনি 32-এ নামিয়ে এনে 32 বলেছেন। কিন্তু ফ্যাক্ট হইল গিয়া, এই যে সমকালের রিপোর্ট দেখেন,
21টা আসনে 5,000-এর কম ভোটে জয় পরাজয় হয়েছে। এই রিপোর্টের ইয়ে কি এবং এবার ফ্যাক্ট কি দেখেন, 21টা আসনের মধ্যে 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে, এখানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে তার বেশি সংখ্যক 12টা সিটে হেরেছে বিএনপি, 5টা হেরেছে জামাত ইসলাম। অর্থাৎ 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয়ের মধ্যে জামাতের পরাজিত আসনের সংখ্যা হলো 5টা, বিএনপির পরাজিত হওয়ার সংখ্যা হলো এখানে 12টা। আর 2টা আসন আছে, মাদারীপুর 1 এবং সিরাজগঞ্জ 4। সিরাজগঞ্জ 4-এ ওনাদের রফিকুল ইসলাম খান সাহেব যেখানে প্রার্থী। মাদারীপুর 1 আসলে 385 ভোটে পরাজয় হয়েছে ধানের শীষের, আর সিরাজগঞ্জ 4 হলো 594। এবং এর কাহিনী জানেন, এই 2টা আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষ জিতেছিল। জেতার পরে দেখা গেল যে পোস্টাল ব্যালটের যে ভোট এসেছে সেখানে বিএনপি পেয়েছে 800 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 2,500-এর উপরে ভোট। পোস্টাল ব্যালট নিয়ে যে এরা 2 নম্বরই করেছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে অভিযুক্ত নজরুল ইসলাম খান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে গিয়ে দিয়ে এসেছিলেন, এবং যে ব্যালট পাঠিয়েছিল জামায়াতের নেতারা ভাগবাটোয়ারা করে করে যে হাতে হাতে খুলে নিয়ে গেছে, সেটা তো তখন ভিডিও ফুটেজ বের হয়েছিল, সমালোচনা হয়েছিল। তার মানে এই 2টা আসনে যে পোস্টাল ব্যালটের ভোট বেশি নিয়ে যে জয় দেখানো হলো যে জামাতের, সেই 2টা নিয়ে বরং জালিয়াতি করেছে তারা পোস্টাল ব্যালটে। এইরকম অসংখ্য উদাহরণ আছে। এমনকি এর পরে আপনার আরও 2-1টি উদাহরণ আপনি সার্চ দিয়ে দেখবেন। এই যে রিউমার স্ক্যানারের এখানে রিপোর্ট হচ্ছে যে 53 নয় 5,000-এর কম ভোটে হেরেছে 11 দলীয় জোটের আসন সংখ্যা 9টা। কারণ হইল যে